জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসবাদের মেরুদণ্ডকে ভাঙতে এবার মোক্ষম আঘাত আনল এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। শেষ দুদিনে এনআইএ কলকাতা এবং পাঞ্জাব থেকে গুপ্তচরকে কিন্তু আটক করে এবং কলকাতাতে ঢুকে এনআইএর অফিসাররা যেভাবে গুপ্তচর বৃত্তিকে শেষ করার চেষ্টা করছে তা কিন্তু অত্যন্ত অ্যালার্মিং। পরবর্তীকালে আমরা জানতে পারি ন্যাশনাল হাইওয়েতে সিসিটিভি প্ল্যান্ট করে আরো এক গুপ্তচর দিনের পর দিন পাকিস্তানের আইএসআই কে ভারতীয় সেনা তথ্য তুলে দিয়েছে এবং এই পুরো বিষয়টার আজকে অন্যতম লিঙ্ক যে জায়গার সঙ্গে জড়িত সেই কাশ্মীরের নির্দিষ্ট একটি অঞ্চল, সেই অঞ্চলে চিরুনি তল্লাশি এনআইএর এর পক্ষ থেকে করা হলো এবং এক্ষেত্রে অভিযানের কেন্দ্রবিন্দুতে এক জামাতি ইসলামীর নেতা এবং সেই সংগঠনের একাধিক কার্যকলাপ, অর্থাৎ সব মিলিয়ে জম্মু এবং কাশ্মীর ফের উত্তপ্ত হলো এবং এনআইএ এর তদন্তকারী অফিসাররা পরিষ্কার বুঝিয়ে দিল যে ভারতের ভিতরে থেকে ভারত বিরোধী কাজকর্ম কোনো অবস্থাতেই কিন্তু মেনে নেওয়া হবে না। অভিযানের পর এনআইএ এর হাতে এসেছে বান্ডিল বান্ডিল সন্দেহজনক আর্থিক নথি ও একাধিক ইলেকট্রনিক গ্যাজেট। কিন্তু প্রশ্ন হলো, আপাত দৃষ্টিতে যা চ্যারিটি বা জনকল্যাণমূলক কাজ, তার আড়ালে কিভাবে চলছিল কাশ্মীরে অশান্তি ছড়ানোর ব্লুপ্রিন্ট, কিভাবে চ্যারিটি ফান্ড রূপান্তরিত হচ্ছিল টেরর ফান্ডে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কাশ্মীরের টেরর ফান্ডিং এর সেই আন্তর্জাতিক ভূ রাজনৈতিক জাল সম্পর্কে এবং কিভাবে কাশ্মীরকে কাজে লাগিয়ে পাকিস্তান ভারতকে অশান্ত করছে সেই পুরো বিষয়ে। বিষয়টি বুঝতে গেলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। জামাতে ইসলামী জম্মু কাশ্মীরে কোনো নতুন নাম নয়। 2019 সালে মোদী সরকার উগ্রপন্থী ও বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এই সংগঠনকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছিল। কিন্তু ব্যান করার পরও এদের নেটওয়ার্ক কি শেষ হয়ে গেছিল? উত্তর হলো না। এনআইএ এর চার্জশিট এবং গোয়েন্দা তথ্য বলছে নিষিদ্ধ হওয়ার পরও এরা আন্ডারগ্রাউন্ডে চলে গেলেও এরা সামনে থেকে শিক্ষা প্রতিষ্ঠান বা চ্যারিটেবল ট্রাস্ট খোলার নাম করে একই ধরনের কার্যকলাপ করার কিন্তু চেষ্টা করেছে। কিভাবে কাজ করত এই মডাস অপারেন্ডি? দেখুন, সাধারণ মানুষের ধর্মীয় আবেগ এবং সহানুভূতির সুযোগ নিয়ে দেশ বিদেশ থেকে কোটি কোটি টাকার ফান্ড সংগ্রহ করা হয় এই সংগঠনের নাম করে। এই টাকা খাতায় কলমে গরিবদের সাহায্য বা স্বাস্থ্যসেবার জন্য দেখানো হলেও এদের বড় অংশ খরচ করা হতো স্থানীয় যুবকদের মগজ ধোলাই করতে। তৃতীয়ত, উপত্যকায় পাথর ছোড়া থেকে শুরু করে লজিস্টিক সাপোর্ট সব কিছুর পিছনেই থাকতো এই ধরনের গুপ্ত ফান্ডিং। আর এবার এই ফান্ডিং গুলো ট্রেস ধরেই জামাতে ইসলামীর একাধিক নেটওয়ার্কের উপর সন্দেহ বাড়ে এনআইএ এবং এনআইএ কিন্তু আজকে কড়া রেড চালায় কাশ্মীরের একাধিক জায়গায়। ভূরাজনৈতিক পরিভাষায় এই পুরো বিষয়টিকে বলা হয় ট্রোজান হর্স কৌশল। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই ফান্ডের উৎস কেবল ভারতের ভেতরেই সীমাবদ্ধ ছিল না। ডন বা চ্যারিটির নাম করে টাকা আসতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। ইউরোপে থাকা কাশ্মীরি বিভিন্ন অংশের কাছ থেকে এখানে টাকা আসতো এবং অবশ্যই পাকিস্তানের গোয়েন্দা সাপোর্ট আইএসআই তাদের মাধ্যমে পরোক্ষভাবে হাওয়ালা যোগেও কিন্তু এই সকল অ্যাকাউন্টে টাকা আসতো, যা ভারতের গোয়েন্দা সংস্থার কাছে এখন কনসার্নিং ইস্যু। ভারতে আনার জন্য ব্যবহার করা হতো হাওয়ালা রুট। সাম্প্রতিক সময়ে এর সঙ্গে যুক্ত হয়েছে ক্রিপ্টোকারেন্সি, যা ট্র্যাক করা অত্যন্ত কঠিন। এনআইএ এর সাম্প্রতিক রেডে যে ইলেকট্রনিক গ্যাজেটগুলো জব্দ হয়েছে তার ফরেন্সিক তদন্তেই লুকিয়ে আছে এই ডিজিটাল টেরর ফান্ডিং এর আসল রহস্য। সোপিয়ান বা শ্রীনগরের মতো কৌশলগত এলাকায় এই তল্লাশি প্রমাণ করছে যে জিরো টলারেন্স নীতিতে আজকের দিনে দিল্লি এগোচ্ছে এবং কাশ্মীরে এই ধরনের টেরর ফান্ডিংকে শেষ করতে দিল্লি বদ্ধপরিকর। 370 ধারা বাতিলের পরই ভারতের লক্ষ্য ছিল কাশ্মীরের সম্পূর্ণ স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং উপত্যকাকে মূল স্রোতে ফিরিয়ে এনে অর্থনীতিকে চাঙ্গা করাই ছিল আমাদের ভারত সরকারের প্রাথমিক লক্ষ্য। কাশ্মীরে G20 বৈঠক সফলভাবে আয়োজন করে ভারত বিশ্বকে বার্তা দিয়েছিল যে কাশ্মীর এখন নিরাপদ ডেস্টিনেশন। কিন্তু ভারতের এই অর্থনৈতিক এবং স্ট্র্যাটেজিক উত্থান পাকিস্তানের মতো প্রথাগত যারা প্রতিবেশী আছে তাদের কাছে মাথা ব্যথার কারণ হয়ে যায়। সরাসরি যুদ্ধ করার ক্ষমতা পাকিস্তানের নেই, বিশেষ করে তাদের বর্তমান অর্থনৈতিক দেউলিয়াত্বের বাজারে এবং তাদের আভ্যন্তরীণ দেশের ভিতর একাধিক প্রক্সি ওয়ারে তারা বিপর্যস্ত। ফলে এখন তাদের ছায়াযুদ্ধের প্রধান জ্বালানি হলো এই ধরনের টেরর ফান্ডিং।
জম্মু কাশ্মীরে জামাতের মতো সংগঠনগুলোর উপর এনআইএ সাঁড়াশি অভিযান আসলে পাকিস্তানের সেই ছায়াযুদ্ধের ফান্ডিং সাপ্লাই লাইন কেটে দেওয়ার চেষ্টা। ফান্ডিং বন্ধ হলে উপত্যকায় বিচ্ছিন্নতাবাদী স্লোগান দেওয়ার লোক কমবে কমবে গ্রেনেড হামলার মতো ঘটনাও। তবে চ্যালেঞ্জ কিন্তু শেষ হচ্ছে না। ভারতের সামনে এখন দ্বিমুখী লড়াই। প্রথমত, ফিজিক্যাল টেরোরিস্টদের চেয়েও খতরনাক হলো এই হোয়াইট কলার বা সুশীল সমাজে ছদ্মবেশে থাকা ফাইন্যান্সাররা। এদের চিহ্নিত করা সময় সাপেক্ষ। এবং দ্বিতীয়ত হলো অনলাইনে ডার্ক ওয়েব এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ফান্ডিং ব্লক করা। এনআইএ এখন ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাথে একসঙ্গে কাজ করছে। ফলে শ্রীনগর এবং সোপিয়ানের এই রেড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি দীর্ঘমেয়াদী অপারেশনের অংশ যা কাশ্মীরকে সন্ত্রাসের ইকোসিস্টেম হিসেবে তারা তৈরি করেছে। তাদের সমূলে উৎপাটন করাই কিন্তু এনআইএ এর বর্তমান লক্ষ্য। পাশাপাশি একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, যখন পাকিস্তানে ট্রেন হামলা হলো, যখন পাকিস্তানের ট্রেন হামলায় প্রায় 25 জন পাকিস্তান সেনা খতম হয়ে গেল, যখন পাকিস্তান কার্যত বালুচিস্তান লিবারেশন আর্মির একাধিক হামলায় বিপর্যস্ত, এবং অন্যদিকে যখন পাকিস্তান টিটিপির সাঁড়াশি আক্রমণে চাপে, ঠিক তখনই ভারতের দিকে তারা মোড় ঘোরানোর চেষ্টা করবে এবং তারা ফের জামাত ইসলামীর মতো সংগঠনকে কাজে লাগাবে। এবং লাগাবে বলেই আজকে ভারত সরকার কিন্তু সেই ট্রেস ধরে পৌঁছে যায় কাশ্মীরের এই সকল জায়গায়, যেখানে দিনের পর দিন টেরর ফান্ডিং করা হয়েছে ধর্মীয় পোশাকের আড়ালে, এবং ধর্মচর্চার নামে ভারতকে উত্তপ্ত করার যে পরিকল্পনা করা হয়েছে তা এনআইএর পক্ষ থেকে আগাম বুঝেই জামাতে ইসলামীর একাধিক সংগঠনে আজকে ট্রেস করা হয়, একাধিক জায়গায় কিন্তু বিভিন্ন ক্ষেত্রে রেড করা হয়েছে। ফলে কাশ্মীর এখন উত্তপ্ত করার পরিকল্পনা পাকিস্তানের পক্ষ থেকে করা হচ্ছে। ঠিক একইভাবে বাংলাদেশ সীমান্ত থেকে যেভাবে ভারতকে অশান্ত করার ছক করা হচ্ছে, তাতে একটা জিনিস প্রমাণ হয়ে যাচ্ছে যে পাকিস্তান ঘরের ভিতরে অত্যন্ত চাপে, এবং সেই চাপ সামলাতে তারা ভারত অভিমুখে পুরো নজরটিকে ঘোরানোর চেষ্টা, পুরনো স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করার চেষ্টা তারা করছে, যা ভারতের এনআইএ বা তদন্তকারী অফিসাররা কোনোভাবেই কিন্তু মেনে নিল না। অর্থাৎ শেষ 3 দিনে 3টে উল্লেখযোগ্য ঘটনা এনআইএর অফিসাররা করলেন। আজকে কাশ্মীরে জামাতে ইসলামীর একাধিক সংগঠনের সাংগঠনিক নেতার উদ্দেশ্যে রেড করা, তাদের টেরর ফান্ডিংকে আটকানোর জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অ্যাকশনে ঝাঁপানো, কলকাতা থেকে গুপ্তচরকে ধরা, পাঞ্জাব থেকে গুপ্তচরকে ধরা, এবং এই যে জাল কলকাতা, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, সেই মস্ত বড় টেরর ফান্ডিং সিন্ডিকেটের জালকে এনআইএ কিন্তু সম্পূর্ণভাবে কেটে দিচ্ছে। সব মিলিয়ে উত্তপ্ত ফের সীমান্তবর্তী এলাকা। ভারত এবং পাকিস্তান ফের কি কোনো সংঘাতে জড়াবে? প্রশ্ন কিন্তু থেকেই যায়।